আজকে বাসায় তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা তৈরি করা কিন্তু খুবই ইজি, একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছি আর এটা সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করেছি। তো এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয়েছে। এর জন্য আমি এখানে আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এগুলো ফিঙ্গার করে কেটে নেব, যেরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই করা হয়। তো প্রথমে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি এগুলো ফিঙ্গারের মতো করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়া হয়ে গেলে কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে চুবিয়ে রাখতে হবে। এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন একদমই এক মাপের আলু নিতে, তাহলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে খুবই ভালো লাগবে। আর কাটার সময় অবশ্যই এক মাপের করে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভেতরটা একদম পারফেক্টভাবে প্রত্যেকটাই সিদ্ধ হয়ে যাবে। তা না হলে কিন্তু যদি চিকন মোটা এরকম করে কাটা হয়, তাহলে একটা সিদ্ধ হতে গেলে আরেকটা একদমই ভেঙে যাবে বা কাঁচা থেকে যাবে। তো একদম পারফেক্ট মাপ অনুযায়ী প্রথমে এই আলুগুলোকে এরকম ফিঙ্গার সাইজ করে কেটে নিতে হবে। আপনারা চাইলে আরও ছোট আলু দিয়েও করতে পারেন। তো এরকম বড় বড় আলু দিয়ে করলেই কিন্তু দেখতে ভালো লাগে, দেখতে অনেকটা সুন্দর লাগে। রেস্টুরেন্টে কিন্তু এরকম বড় বড় আলু দিয়েই করা হয়। তো রেস্টুরেন্টে গিয়ে এরকম ফ্রেঞ্চ ফ্রাই কিনে না খেয়ে কিন্তু আপনারা বাসায় অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করতে পারেন, আর খরচাও কিন্তু খুবই কম। তো প্রথমে আমি আলুগুলো কিন্তু খুব ভালো করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা আলু আমি এক মাপের করে কেটে নেওয়ার চেষ্টা করছি। কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটা পিস এক মাপের হয়, ছোট বড় বা মোটা চিকন না হয়ে যায়। তো এবার আমি আলুগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একদম ঠান্ডা পানিতে আলুগুলো ভিজিয়ে নেব। অবশ্যই কিন্তু ঠান্ডা পানি নেবেন। ঠান্ডা পানি নিলে কিন্তু আলুর ভেতর থেকে যে আলুর কষগুলো আছে ওগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় আর আলুটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। আমি এবার একদম ঠান্ডা পানিতে আলুগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো 3-4 বারের মতো ভালো করে কচলে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত একদম পুরোপুরিভাবে ক্লিন হয়ে যায়। আলুগুলো কিন্তু খুব ভালো করে পানিতে ভিজিয়ে নিয়ে ধুয়ে নিতে হবে, যাতে একদম পারফেক্টভাবে পরিষ্কার হয়ে যায় আর ভেতরে কোনো প্রকার আলুর যে কষটা থাকে ওইটা না থাকে। তো এবার আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে, এর মধ্যে কিন্তু একদম ঘোলাটে কোনো পানি নেই। তো এবারে আমি এগুলো কিন্তু সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ যেটাকে বলে, একদম হাফ সিদ্ধও না, জাস্ট কিছুক্ষণের জন্য ফুটন্ত পানিতে দিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি পানি বসিয়ে দিয়েছি, আর যখন পানির মধ্যে এরকম হালকা বাবল চলে আসবে, ফুটবেও না বা কোনো প্রকার বাবল উঠবে না, জাস্ট নিচে ছোট ছোট বাবল আসবে, তখন চুলার আঁচ মিডিয়ামের মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু এই অবস্থায় দেবেন। কড়া গরম পানিতে বা ফুটন্ত গরম পানিতে আলুগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু আলুগুলো ভাজতে পারবেন না, পারফেক্টভাবে ভেঙে যাবে। আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিলে কিন্তু লবণটা আলুর ভেতর অবধি পৌঁছে যায় আর তাতে করে কিন্তু টেস্টটা ভালো আসে। 2 চামচের পরিমাণ হাফ চামচ করে দুবারের মতো আমি লবণ দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু আলুটা খুব বেশি টাইট হয়ে থাকে, ভেঙে যায় না। এটা কিন্তু আলুর স্পঞ্জটা ধরে রাখতে সাহায্য করে। তো এবারে আমি এটা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে ছোটো ছোটো বাবল চলে আসে। খুব বেশি সময়ও সিদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করলেই কিন্তু চলবে। তো আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন এর মধ্যে ছোটো ছোটো বাবল চলে এসেছে। এর থেকে বেশি কিন্তু ফুটানোর কোনো প্রয়োজন নেই। আমি একটা আলু আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মানে একদম সুন্দর আছে, কোনো দিক দিয়ে কোনোভাবে ভেঙে যায়নি বা এর সাইজটা নষ্ট হয়ে যায়নি, একদম পারফেক্ট সাইজের রয়ে গিয়েছে। আর এই অবস্থাতেই কিন্তু এই আলুগুলো এখান থেকে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু একদম ভালো রয়েছে, চতুর্দিকটা একদমই একই মাপে রয়েছে। যেমন ছিল, আলু বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই সাইডগুলো ভেঙে যায়। তো এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পানি থেকে উঠিয়ে নেব আর পানিগুলো ভালো করে ঝরিয়ে নেব। 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দেব, যাতে করে এর ভেতর থেকে যে গরম ভাবটা বের হচ্ছে এটা চলে যায়। আমি সমস্ত আলুগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে করে ছাঁকনি দিয়ে ছেঁকে নামিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। সমস্ত আলুগুলো ওঠানো হয়ে গেলে 3-4 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে, যাতে করে এর ভেতরে থাকা এয়ারগুলো বেরিয়ে যায়। এই গরম অবস্থায় কিন্তু ফ্রোজেন করা যাবে না, আর এটা কিন্তু 1 ঘন্টার মতো ফ্রোজেন করে রাখতে হবে। তো কিছু সময় রেস্টে রাখার পর আলুগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, এখন হাতে দেওয়া যাচ্ছে। তো এবারে একটা স্টিলের থালা নিয়ে নিচ্ছি বা একটা ট্রে নিতে হবে, এর মধ্যে আলুগুলো একদম ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টার মতো। তো আপনারা কিন্তু চাইলে এইগুলো ফ্রোজেন করে 2-3 মাসের জন্য রেখে দিতে পারেন, সেক্ষেত্রে এয়ার বলস পলিথিন ব্যবহার করতে হবে।
আর ভিতর থেকে ভালো করে বাষ্পটা বের করে নিতে হবে, যাতে করে ভিতরে কোনো প্রকার বাষ্পবন্দি না থাকে, হাওয়া না থাকে। তো এভাবে করে কিন্তু আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাইটা বাড়িতে তৈরি করতে পারেন। এবারে এটা একটা র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তো আপনাদের কাছে যদি র্যাপিং পেপার না থাকে কোনো সমস্যা নেই, বড় একটা পলি ব্যাগের ভেতরে সম্পূর্ণ থালাটা ঢুকিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এভাবে করে কিন্তু আপনারা ব্যাগের ভিতরে ভরে মুখটা বন্ধ করে ভিতর থেকে হাওয়াটা বের করে নিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। আর এবারে এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর একটা বাটির উপর বসিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে এর মধ্যে উঠিয়ে রাখলে তেলটা ভালো করে ঝরে যাবে। 1 ঘন্টা পর এগুলো কিন্তু খুব ভালো করে ফ্রোজেন হয়ে গিয়েছে। এবার আমি চুলায় তেল গরম করে নিয়েছি, হালকা গরম করে নিতে হবে আর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এবারে ফ্রোজেন করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে দিয়ে সময় দিয়ে এটা ভাজতে হবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর ভেতর থেকে বাবলগুলো বের হওয়া বন্ধ হয়ে যায়। এর ভেতর থেকে যখন বাবল বের হতে থাকবে, এর ভেতরে থাকা এয়ারগুলো বেরিয়ে আসবে, কারণ ফ্রিজে রাখার ক্ষেত্রে এর ভেতরে অনেক ঠান্ডা এয়ার জমে গেছে। তো ওইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এয়ার বন্ধ হওয়া পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে। দেখতে পাচ্ছেন এর মধ্যে ছোট ছোট কিন্তু বাবল চলে আসছে। তো এই বাবলগুলো কিন্তু ভেতরের এয়ারটা বের করতে সহযোগিতা করছে আর এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এটা ভেজে নিতে হবে উল্টে পাল্টে, আর খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে কালার চলে না আসে, কেননা একবারেই ভেজে নিলে কিন্তু পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় না। এটা আমি 2 ধাপে ভেজে নেব। প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি, এরপর 5-7 মিনিট রেস্টে রাখার পর কিন্তু আমি দ্বিতীয় ধাপে এটা একদম পারফেক্ট কুক করে নেব। এবারে কিন্তু দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু বাবল ফুটে উঠেছে আর এটা কিন্তু ভিতর দিক থেকে সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি অর্ধেকটা আলু দিয়ে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা আমি আরেক ধাপে ভেজে নেব। একবারে দেওয়া সম্ভব নয়, যেন হয়তো পাত্রটা একটু ছোট ছিল। তো এভাবে করে আমি এগুলো ভেজে নিচ্ছি আর এই থেকে দেখতে পাচ্ছেন বাবল কিন্তু বের হওয়া বন্ধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, কালার চলে আসলে কিন্তু আর দ্বিতীয় ধাপে ভাজা যাবে না। এটা হালকা করে ভেজে নিতে হবে যাতে করে কোনোভাবে কালার না আসে। আর এ থেকে যখন বাবল বের হওয়াটা কমে যাবে তখন কিন্তু এগুলো নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তো আমার এটা কিন্তু পারফেক্টভাবে একদম হয়ে গিয়েছে, তো আমি এটা নামিয়ে নিচ্ছি। একটা ঝুড়িতে নামিয়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেল যেটা আছে ওইটা বেরিয়ে যায়। তো এবারে একইভাবে আমি বাকি আলুগুলো ভেজে নেব আর এগুলো রেস্টে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি দ্বিতীয় ধাপে ভাজা শুরু করে দেব। আর এর আগে কিন্তু কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, কেননা এবারে কিন্তু চুলার হিট একদম বাড়িয়ে দিয়ে আমি কাজটা করে নেব। তো এবারে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবারে ভাজা আলুগুলো আমি দ্বিতীয়বারের মতো তেলে দিয়ে দিব আর এবারে কিন্তু একদম কালার করে ভেজে নেব, যেই রকম কালার আমার পছন্দ। তো আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী কিন্তু এটা ভেজে নিতে পারেন। আর এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো এইভাবে করে কিন্তু আপনারা তৈরি করে বিকেলবেলা নাস্তায় বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাড়িতে অতিথি আসলে সন্ধ্যায় নাস্তায় আপ্যায়ন করতে পারেন। হঠাৎ একটা মেহমান চলে আসলে চায়ের সাথেও কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা যায়। একদমই ভালো পারফেক্ট, রেস্টুরেন্ট থেকে অর্ডার করে না খেয়ে বাসায় তৈরি করে খেতে পারেন এরকম মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। এবারে আমি এগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একদম কালার করে ভেজে নিতে হবে এবারে। আর দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু ধীরে ধীরে উপরে উঠে আসছে। করে ভেজে নিতে হবে, সময় দিয়ে ভেজে নিতে হবে যাতে করে পারফেক্টভাবে ভাজা হয়ে যায়। আর এই আলুটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি এটা প্রথমবার ভেজে নিয়েছি তখন কিন্তু ভিতর দিকটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছিল। এবারে জাস্ট কালার করে নিচ্ছি, উপর দিকটা ভাজা করে নিচ্ছি। এভাবে করে সমস্ত আলুগুলোই কিন্তু ভেজে নিতে হবে। আর এটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন একদম কালারফুল হয়ে গিয়েছে, যেমন কালারটা আমি চেয়েছিলাম। তো আপনারা কিন্তু চাইলে আরও কালার করে ভাজতে পারেন বা আরও কম কালার করেও ভাজতে পারেন। আর আমার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট কালার। রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা এরকমই ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারি। এবারে আমি এগুলো নামিয়ে নিচ্ছি, নামিয়ে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নেব আর এর মধ্যে মশলাগুলো মাখিয়ে দেব। মশলা ছাড়া শুধুমাত্র এই আলু ভাজা খেলে কিন্তু আর ফ্রেঞ্চ ফ্রাই টেস্ট পাওয়া যাবে না। এবার পারফেক্টভাবে হয়ে গিয়েছে, তো আমি এবার এগুলো নামিয়ে নিচ্ছি একটা ঝুড়িতে। এক্সট্রা তেলটা যখন ঝরে যাবে এরপর আমি এর মধ্যে ধনেপাতা গার্নিশ করে দেব আর দিয়ে দেব মশলা।
আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি। আর দ্বিতীয়বারের মতো কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি। একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে আর ভেঙে দেখিয়ে দিচ্ছে ভেতরটা কীরকম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরটা কিন্তু একদমই মচমচে আছে। তো আপনারা কিন্তু চাইলেই বাড়িতে এরকমভাবে পারফেক্ট রেসিপি তৈরি করে খেতে পারেন। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু প্যাকেট মশলা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে ঘরে তৈরি মশলা ব্যবহার করতে পারেন। আর জাস্ট সৌন্দর্যের জন্য আমি একটু ধনেপাতা গার্নিশ করে দিচ্ছি। এভাবে করে দিয়ে একটু ঝাঁকিয়ে দিয়ে তারপর আবার ওই পাশে আবারও মশলা ছড়িয়ে দিবেন আর এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে দিবেন ভালো করে। হাতে মাখিয়ে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে, ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙে ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এইভাবে করে কিন্তু আপনারা বাড়িতে এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে খাবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।